হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের গ ইউনিটের হিসাব বিজ্ঞানের প্রশ্ন সমাধান করছি, পার্ট 2। আজকে আমরা লিখিত প্রশ্নটা সমাধান করব। 8টি প্রশ্ন আসছে। লিখিত প্রশ্ন সমাধান করার জন্য আমি যে বইটি কো রাইটার হিসাব বিচিত্রা, আমি এই বইটি সহায়তা নিয়েছি। আপনারা এখান থেকে সমাধান দেখতে পারেন। নিট আয় 95,000 টাকা, প্রারম্ভিক ও সমাপনী জের এত টাকা এবং এত টাকা হলে সম্পত্তি গড় আবর্তন অনুপাত কত? আমরা এখানে আনসার দিয়ে রেখেছি। সম্পত্তির আবর্তন অনুপাতটা কি? সম্পত্তির আবর্তন অনুপাত যদি আমরা লিখি তাহলে আমাদের কাছে সূত্র নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় সম্পত্তি। নিট বিক্রয় প্রশ্ন দেওয়া আছে 1,75,000 টাকা। গড় সম্পত্তি কত? সম্পত্তি 3 লাখ এবং 4 লাখ, প্রারম্ভিক এবং সমাপনী। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, অথবা দুইটার মিন ভ্যারিয়েন্সটা নিব স্ট্যাটিস্টিক্সের নিয়ম অনুযায়ী। দুইটার মধ্যবর্তী নাম্বারটা নিব। 3 এবং 4 এর মাঝে হলো 3.5 লাখ। ওকে, 0 বাদ দিই, যদি আমরা কেটে দিই তাহলে এটা অ্যান্সার হচ্ছে 1/2, যেটাকে বলতেছি আমরা দশমিকে 0.50 অথবা 50%। ওকে, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, রেওয়া মিলের সাপ্লাইজ খরচ হিসেবে দেখানো হয়েছে 3,500 টাকা। বছর শেষে যদি 1,500 টাকা অব্যবহৃত সাপ্লাইজ থাকে তাহলে সমন্বয় দাখিলা কি দিব? আপনার হাতে অব্যবহৃত সাপ্লাইজ যেটা, সে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ হচ্ছে 1,500 টাকা। যেটা হাতে আছে সেটা হলো সম্পদ। আমরা এখন জাবেদাটা সম্পদকে দিয়ে দিচ্ছি। তার মানে অব্যবহৃত সাপ্লাইজ তো লেখা যায় না, লিখতে হয় সাপ্লাইজ হিসাব। তো সাপ্লাইজ হিসাব ডেবিট 1,500 টাকা এবং সাপ্লাইজ খরচ হিসাব ক্রেডিট 1,500 টাকা। তার মানে আমরা শুধুমাত্র এই সাপ্লাইজ যেটা অব্যবহৃত রয়েছে সেই অব্যবহৃত সাপ্লাইজ সম্পত্তির উপরে আমরা জাবেদাটা দিয়েছি। ঠিক আছে, এ হলো আমাদের কাছে সমন্বয় দাখিলা। নাম্বার 3, ধারে ক্রয়কৃত 10,000 টাকা যন্ত্রপাতি ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। জাবেদাটা বোঝার জন্য আগে আমরা সঠিক জাবেদা লিখব। কিভাবে অ্যান্সার করতে হয় এটা তো আমরা এখানে অ্যান্সার লিখে রেখেছি, কিন্তু কিভাবে আপনি এটা শিখবেন শেখার বিদ্যুৎ আমি দেখাই দিই। ধারে ক্রয়কৃত যন্ত্রপাতি এতটুকু আমরা জাবেদা দিব। যন্ত্রপাতি হিসাব ডেবিট। ধারে যদি কিনে থাকেন আপনি এখানে প্রদেয় হিসাব লিখবেন। আমরা পাওনাদার লিখতে পারবো না, যেহেতু আমরা বড় ধরনের সম্পত্তি কিনতেছি। হয় লিখবো প্রদেয় হিসাব অথবা লিখবো যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব। ওকে, পাওনাদার শুধুমাত্র বেসিক্যালি পাওনাদার আমাদের পণ্য সংক্রান্ত ক্রয় বিক্রয় আসে। ওকে, এটা ছিল আমাদের সঠিক জাবেদা। ভুলটা কোথায় করেছি? আমি ভুলটা করেছি বিক্রয় হিসাবে ক্রেডিট করেছি। যন্ত্রপাতি হিসাব ডেবিট। দেখেন বুঝছেন কিনা, আমি আরেকবার রিক্যাপ করছি। সঠিক জাবেদা যন্ত্রপাতি ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ভুলে কি করেছি? বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছি। মানে যন্ত্রপাতি যে ডেবিট, এটা ডেবিট লিখেছি, ভুলে বিক্রয় হিসাবকে জাস্ট আমরা ক্রেডিট করে দিয়েছি। তাহলে আমরা যখন এটা সংশোধন করব, যন্ত্রপাতি হিসাব এখানেও ডেবিট, যন্ত্রপাতি হিসাব এখানেও ডেবিট, তার মানে আমার এখানে কোনো ভুল হয় নাই। তাহলে আমি এটা নিয়ে কোনো কাজ করব না। আমার কাজ কি? সঠিক টাকাকে লিখবো। আগে লিখবো প্রদেয় হিসাব ক্রেডিট, যেটা সঠিক সেটা লিখলাম, এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট লিখেছি ভুলে। তাহলে আমরা বিক্রয় হিসাবকে কমাইতে হবে, জিরো ফিগারে আনতে হবে। যেহেতু বিক্রয়কে ক্রেডিট করেছি ভুলে, বিক্রয় হিসাবকে আমরা এখন ডেবিট করে দিব, এটাকে ডেবিট করে দিব। তাহলে আমাদের ভুল সংশয় জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছি। নাম্বার 4, উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? আচ্ছা, খুবই বেসিক একটা সূত্র আছে এটা করার জন্য। একক প্রতি যদি আমরা মূল্য বের করতে চাই, উৎপাদন মূল্য, সংক্ষেপে লিখলাম একক মূল্য। সূত্র হচ্ছে আমার মোট যে উৎপাদন ব্যয়টা রয়েছে, উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দ্বারা বা উৎপাদিত একক দ্বারা ভাগ করে দিলেই
একক প্রতি উৎপাদন ব্যয়টা বের হয়ে আসবে, বেসিক সূত্র আমরা। তাহলে আমরা দেখি এই অঙ্কের জন্য উৎপাদন ব্যয় কত। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ বিয়োগ করে দেওয়া, যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা তাহলে উৎপাদন ব্যয় দেওয়াই আছে 30,000 টাকা। আমার কাজ হচ্ছে শুধুমাত্র এটাকে ক্যালকুলেট করা। উৎপাদন এককটা কত, উৎপাদন একক যদি ক্যালকুলেট করতে পারি নিচে লিখে ভাগ করে দিব। উৎপাদন একক বের করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে, আমরা যদি বেসিক ফর্মুলা শিখি, বেসিক ফর্মুলা হচ্ছে এইরকম, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ উৎপাদন একক, আমি আগে বেসিকটা শেখাচ্ছি আপনাকে তারপরে ডিটেইলসে আসবো, বিয়োগ সমাপনী একক ইজ ইকুয়াল টু বিক্রয়। এটা হচ্ছে বেসিক সূত্র। যদি বলা হয় কতগুলো পণ্য বিক্রি হয়েছে কিভাবে বুঝবো আমরা, কতগুলো আমাদের আগে থেকে ছিল আর মোট কয়টা তৈরি করেছি, এর মধ্যে আমার হাতে আছে কয়টা, এটা বাদ দিলে আমরা বিক্রয় একক পেয়ে যাব। এই ম্যাথটা আমাকে করতে হবে, করে আমাকে এই এককটা বের করে আনতে হবে। তো আমরা রিভার্স মেথডে যেতে পারি, এখান থেকে আমরা, এটা হলো বেসিক সূত্র, এখান থেকে আমরা সূত্র ডেভেলপ করব। যদি আমাদের দরকার হয় উৎপাদন একক তখন আমাদের দরকার হবে বিক্রয় যোগ সমাপনী বিয়োগ প্রারম্ভিক, রিভার্সে যাবে উল্টায় যাব, আমরা আমাদের মতো সূত্র বানায় নিব। তাহলে বিক্রয় একক এখানে কত, এখানে বিক্রয় একক 6200, এর সাথে যোগ করবো সমাপনী একক 800, কত হলো 7000, এখান থেকে মাইনাস করবো প্রারম্ভিক পণ্য 1000, থাকলো কত 6000 একক, 6000 একক, ভাগ করে দিলাম আমরা 5 টাকা হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছি। হিসাব বিজ্ঞানে কোন ধারণা বা নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি বা অবচয় ধার্য করতে হয়, এটা আমাদের সরাসরি থিওরি কোশ্চেন, অ্যান্সার হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। বেসিক দরকার পড়লে আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। উত্তর চেয়েছে এখানে নিরাপত্তা প্রান্তর পরিমাণ কত। আমরা নিরাপত্তা প্রান্ত সূত্রটাকে লিখি। বিক্রয় একক বিয়োগ সমচ্ছেদ বিন্দুর বিক্রয় একক, বিক্রয় টাকা, টাকা দিয়ে বের হবে, একক দিয়ে একক। এখানে উত্তর চাইছে কি টাকা, তাহলে টাকা দিয়ে করব। বিক্রয় আমাদের দেওয়া আছে এখানে 50,000, তাহলে আমাকে বিইপি বের করতে হবে। জাস্ট নরমালি বিইপি কি বের করতে হবে, বিইপি টাকা বের করতে হবে। ওকে, জাস্ট এটা মাইনাস করলে আমাদের কাছে অ্যান্সার আসবে। তাহলে আমরা এক এক করে আসি। প্রথম সূত্র বিইপি কিউ কোয়ান্টিটি, বের করার সূত্র কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় এখানে কত দেওয়া আছে, স্থায়ী ব্যয় এখানে দেওয়া আছে 7000 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে এই যে বিক্রয় মূল্য 100 টাকা, পরিবর্তনশীল ব্যয় 50 টাকা, তাহলে 100 বিয়োগ 50 ইজ ইকুয়াল টু 50। যে কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করতে গেলে সেই সংখ্যাকে ডাবল করে দিতে হয়। এরকম কিছু ছোট ছোট ট্রিক আমরা শিখবো, আমি প্রতিটা ক্লাসে শেখানোর ট্রাই করব, তাহলে আপনাদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারবেন ইজিলি। তাহলে এটা অ্যান্সার হবে 7 × 14 140। 140 আমার কি বের হয়েছে, কোয়ান্টিটি। এখন আমরা আসি বিইপি টাকা, কিভাবে পাবো বিইপি টাকা। বিইপি টাকা পাবো হচ্ছে আমাদের যে বিইপি কোয়ান্টিটি রয়েছে, কোয়ান্টিটি ইনটু একক প্রতি বিক্রয় মূল্য, তাহলে আমরা পেয়ে যাবো বিইপি টাকা। তাহলে বিইপি কোয়ান্টিটি হচ্ছে 140 এবং বিক্রয় মূল্য ছিল 100 টাকা করে, তাহলে আমি পেয়ে গেলাম 14,000 টাকা, যেটার নাম হলো বিইপি টাকা। 14,000 টাকা আপনি এখানে বসায় দিবেন, 50,000 বিয়োগ 14,000 হয়ে গেল 36,000। এই 36,000 টাকা আমার নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে, রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন, অবলোপন কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করতে হয়, এটা আমরা জানি স্যার। সুনাম, ট্রেডমার্ক, যেগুলো আমাদের অদৃশ্যমান সম্পদ বা স্পর্শনীয় সম্পদ, এদের উপর আমরা অবলোপন ধার্য করে থাকি। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এখানে বলা হয়েছে ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির কত টাকা লিপিবদ্ধ করতে হবে। আমরা আগে ক্রয় মূল্য নীতিটা বুঝি। ক্রয় মূল্য নীতি মানে যখন যে সম্পত্তিটা ক্রয় করা হবে ওই সময় যে দাম ছিল, ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি এবং ক্রয় মূল্য নীতি একই জিনিস, ওই দামে এটা লিপিবদ্ধ করতে হবে।
এবং এর সাথে সংশ্লিষ্ট যদি কোনো মূল্য যোগ হয় সে অর্জন মূল্যকে ক্রয় মূল্য লিখতে হবে। তার মানে এই অঙ্কে নগদ ৮০,০০০ টাকা দিয়ে একটা ভূমি কিনেছেন, কমিশন দিয়েছেন ৮৫,০০০ এবং ৭,০০০ টাকা হচ্ছে পুরনো দালান ভেঙে খরচ করা হয়েছে, মানে মেরামত, ইনিশিয়ালি মেরামত। এই হলো ৮৫ এবং ৭ ৯২,০০০। এই সবগুলো মিলিয়ে যোগ করে ৯২,০০০ টাকা হবে আমার ভূমির মূল্য। ওকে, এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের লিখিত প্রশ্নের সমাধান। এরপরে আপনারা ঠিক কোন ভিডিওটা দেখতে চান বা কোন টপিকের উপর ভিডিও হলে আপনার জন্য ভালো হয় কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ভালো থাকবেন, লার্নিং সুব্রত সাথে থাকবেন। ধন্যবাদ।